স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলে, সাথে আছে আমি শামীম জাহেদি। বেতন ও চাকরি কমিশনের প্রস্তাবিত বেতন কাঠামো সন্তুষ্ট সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা। নতুন বেতন কাঠামো বাস্তবায়নে সরকারের কাছে অর্থ আছে এবং এতে মুদ্রাস্ফীতি বাড়বে না বলে জানিয়েছে অর্থমন্ত্রী। তবে সরকারের ব্যয় ব্যবস্থাপনা, ব্যাংক ঋণ এবং মূল্যস্ফীতি নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। আজ আমাদের আলোচনার বিষয় বেতন কমিশনের সুপারিশ। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের বা পিআরআই-এর প্রধান নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুর এবং বিআইডিসির রিসার্চ ফেলো এবং সিঁড়ি প্রকল্পের প্রধান গবেষক ডক্টর জুলফিকার আলী। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। সবশেষ 2009 সালে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানো হয়। প্রস্তাবিত অষ্টম বেতন কাঠামো কার্যকর হবে 2015 সালের জুলাইয়ে, যার সুবিধা পাবেন প্রায় 13 লাখ সরকারি চাকরিজীবী। নতুন বেতন কাঠামো নিয়ে সন্তুষ্ট সরকারি কর্মকর্তা কর্মচারীরা, তবে তা বাস্তবায়নে কোনো ধরনের দীর্ঘসূত্রতা চান না তারা। আশা রাখছি যে সরকার এভাবেই বাস্তবায়ন করবে এবং এ নিয়ে আর কোনো দীর্ঘসূত্রিতা এবং কোনো ধরনের জটিলতা নতুন করে আর সৃষ্টি হবে না। আর যদি আবারও জটিলতা সৃষ্টি হয় সেটা আমাদের জন্য আবার আশাহতের একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। আমাদের কথা ভেবে অনেক কিছু এখানে সংযোজন করা হয়েছে এবং আমরা চাইব তা অতি শীঘ্রই বাস্তবায়ন হোক। তবে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারীদের অনুরোধ, এ ধরনের নীতি নির্ধারণের বিষয়ে যেন তাদেরকেও বিবেচনায় রাখা হয়। সরকারি যারা আমরা আছি তাদের জন্য কি করা যায়, সরকারের এই ধরনের একটা নীতি নির্ধারণী করা উচিত বলে আমি মনে করি। কমিশনের সুপারিশে নতুন কাঠামোয় ইনক্রিমেন্ট প্রতি বছর চক্রবৃদ্ধি হারে বাড়বে। এক্ষেত্রে দক্ষতা বিবেচনায় না রাখার সমালোচনা করেন এই অর্থনীতিবিদ। অনেক কিছু করার ছিল এই পর্যালোচনার মাধ্যমে। অ্যাডমিনিস্ট্রেশন তৈরি করা, সিভিল সার্ভিস তৈরি করা, ইনসেন্টিভ বেসড এবং পারফরমেন্স বেসড, এই দুটোকে লিঙ্ক করা, অর্থাৎ বেতন বৃদ্ধির ইনসেন্টিভটা হবে পারফরমেন্সের সাথে লিঙ্কড। সরকারের ব্যয় ব্যবস্থাপনা ঠিকভাবে না হলে মূল্যস্ফীতির আশঙ্কা থেকেই যায়। এজন্য দক্ষ ব্যবস্থাপনার তাগিদ দিলেন অর্থনীতিবিদরা। উমনাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। ডক্টর আহসান এইচ মনসুর এবং ডক্টর জুলফিকার আলী, আপনাদের কাছে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনারা? ডক্টর মনসুর, আপনার কাছে প্রথম প্রশ্ন যেতে যাচ্ছি যে অষ্টম পে কমিশনের যে অষ্টমবারের মতো বেতন বাড়ানোর যে প্রস্তাব করা হলো, এতে অনেকেই বলছেন, অর্থনীতিরা বলছেন, তারা বলছেন যে মূল্যস্ফীতি হবে। অর্থমন্ত্রী বলছেন হবে না, বা পে কমিশনের যে চেয়ারম্যান ডক্টর ফরাসউদ্দিন আহমেদ উনিও বলছেন একই অবস্থা। আপনার কি মনে হয়, আসলে কি এটা হবে না? না, হওয়া এবং না হওয়া সেটা ডিপেন্ড করে এটা কতখানি বাস্তবায়ন কোন সময় থেকে হবে, এবং 2 নম্বর হচ্ছে সরকার এই বাস্তবায়নের সময় এটার যে মনিটারি ইম্প্যাক্ট সেটাকে কিভাবে কন্টেইন করবে। অর্থাৎ আমি তো বেতন বাড়িয়ে দিলাম, বাড়লে কিন্তু খরচ বাড়লো, কিন্তু খরচটাকে আমি মেটাবো কিভাবে? 2 ভাবে মেটাতে পারে সরকার। একটা হচ্ছে যে তার বাজেটের ঘাটতি বাড়িয়ে মেটাতে পারে, আরেকটা হতে পারে যে সরকার রাজস্ব প্রবৃদ্ধির মাধ্যমে এই খরচটাকে মেটাতে পারে। রাইট। যদি রাজস্ব প্রবৃদ্ধির মাধ্যমে এটা মেটায়, জি, অর্থাৎ একজনের পকেট থেকে টাকা নিয়ে সরকার আরেকজনকে দিল, এটা একটা ট্রান্সফার হলো ঠিকই, কিন্তু এখানে কিন্তু নেট ডিমান্ড ক্রিয়েশন হলো না, ফলে এটার কোনো ইম্প্যাক্ট বাজারে পড়ার কথা নয়। আচ্ছা। আর যদি সরকার মনে করে যে না, আমি এই পুরো জিনিসটাকে এই বছরে অ্যাকোমোডেট করতে চাইলে আমার ডেফিসিট বেড়ে যাবে এবং আমাকে ব্যাংক থেকে ধার করতে হবে বা ব্যাংকের টাকা ছাপাতে হতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু মুদ্রাস্ফীতি হবে এবং মূল্যস্ফীতি দেখা দেবে। সেটা স্বাভাবিক প্রক্রিয়া। এবং এখানে যদি সরকারকে সেজন্য সাবধান হতে হবে এবং প্রয়োজনে যদি 1 বছরে পুরোটাকে অ্যাকোমোডেট করতে না পারে, আমি বলবো যে 2 ধাপে করুন আপনারা, কিন্তু এটাকে করার প্রয়োজন আছে বলে আমি মনে করি। আচ্ছা, ধন্যবাদ ডক্টর মনসুর। আমি আপনাকে ফিরে আসবো। ডক্টর জুলফিকার আলী, আপনাকে জানতে চাচ্ছি যে এই বেতন বৃদ্ধির সাথে সাথে আমরা একটা জিনিস প্রায় বলি যে আমরা বলে থাকি যে সরকারি কর্মচারীদের যে বেতন সেটা আসলে যথেষ্ট নয় বলা হয়ে থাকে, এবং আরেকটা বড় কারণ বলা হয় যে এর ফলে করাপশন কমে আসবে। সেইটা কি আপনার মনে হয় যে এটা আসলে হবে? রাইট, ধন্যবাদ। আমি একটু আগের প্রশ্নে একটু ছোট্ট করে বলতে চাই, সেটা হচ্ছে মূল্যস্ফীতি হবে কিনা। আর সেটা হচ্ছে যে মূল্যস্ফীতি কেন হয়, অনেকগুলো কারণ আছে। একটা হচ্ছে যদি কস্ট অফ প্রোডাকশন বেড়ে যায়, ভাবে বলেছেন যে যদি ডিমান্ড বেড়ে যায়, কিন্তু এর পাশাপাশি আরেকটা ইনফ্লেশনারি এক্সপেকটেশন বলে একটা বিষয় আজকে, যদি মানে পিপল ইন জেনারেল, প্রডিউসার, সেলার, কনজিউমার, তারা যদি মনে করে যে দাম বৃদ্ধি ঘটবে, তাহলেই কিন্তু বৃদ্ধি ঘটতে পারে আর কি। যেভাবে ইট হ্যাড হ্যাপেন্ড, আমার কাছে যেটা মনে হয়েছে
যে আগামী জুলাই থেকে এটা বাস্তবায়নের জন্য যাবে। কমিশন রিপোর্ট দিয়েছে, সরকার হয়তো পরীক্ষা নিরীক্ষা করে পুরোটা বাস্তবায়ন করতে পারে, আংশিক করতে পারে ইত্যাদি ইত্যাদি, কিন্তু এটা কিন্তু অলরেডি ইন দ্য মার্কেট, ইন দ্য পাবলিক নলেজ যে দ্বিগুণ হয়ে গেছে। তার মানে যে এটা কিন্তু অলরেডি এই যে জুলাই পর্যন্ত অপেক্ষা করার দরকার। কাজে এই যে প্রত্যাশা, এই প্রত্যাশার চাপেই কিন্তু এটা হাইলি লাইকলি যে প্রাইসেস অফ এসেনশিয়ালস এবং এটসেট্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনার যে প্রশ্ন যেটা আপনি উত্থাপন করলেন যথার্থই, একটা হচ্ছে যে আমাদের পাবলিক সেক্টরের যে বেতন কাঠামো, যেটা বেতন স্কেল, সেটা পোরলি পেইড, নো ডাউট অ্যাবাউট দ্যাট। Right. এবং গত 5 বছর হলো একটা মহার্ঘ ভাতা দেওয়া হয়েছে, বাট এমনিতে আপগ্রেডেশন হয়নি আর কি। সেই দিক থেকে যৌক্তিকীকরণের যে বিষয়টা, সেটা অত্যন্ত যৌক্তিক, যে না বেতন বাড়ানোর প্রসঙ্গটা যৌক্তিক, সেটা বাড়াতে হবে এবং সেটা কিভাবে বাড়ানো যায় আর কি, সেই বিষয়টা অবশ্যই এটি প্রশংসার দাবি রাখে। এবং যে সরকারি সেক্টরে যারা কর্মরত আছেন আর কি, তারা বেতন বৃদ্ধির বিষয়টা অবশ্যই সেটা পেতে পারেন যৌক্তিক। কিন্তু আসলে আমার কাছে যেটা মনে হয় যে আসলে টোটাল ইকোনমিটাকে বিবেচনায় নিয়ে, এটা শুধু তো সরকারি খাতটাই খাত না, সেখানে ব্যক্তি খাত আছে, সবখানেই ব্যক্তি খাতের corruption মধ্যেও সবখানেই আর আছে, বিভিন্ন right. ভাগ আছে। কাজে এটার ইম্প্যাক্টটা অন্যান্য সেক্টরের মধ্যে কিভাবে পড়বে এবং সেখানে এটার কিভাবে এই অ্যাডজাস্টমেন্টটা করা যেতে পারে, কি টোটালিটিতে বিষয়টা বিবেচনা করলে আমার মনে হয় যে ওই শুধু একটা অংশের মানুষ খুশি হলেন, অন্যরা চিন্তার মধ্যে পড়ে গেলেন, সেটা না হয়ে সামগ্রিকভাবে জিনিসটা হতে পারতো। আর সেকেন্ড যেটা হাসান ওনার ইন্টারভিউতে বলেছেন আর কি, যে পারফরমেন্সের সাথে ঠিক এরকমভাবে কিন্তু আমরা কীভাবে রিলেট করা হবে সেই বিষয়টা এখানে অ্যাবসেন্ট। কাজেই এই যে বেতন বৃদ্ধি পারফরমেন্সের সাথে এটা রিলেশনটা আমরা এরকম স্ট্রংলি দেখি না। আর দ্বিতীয়ত হচ্ছে যে করাপশনের কথা যেটা বললেন, যে করাপশনটা এটা কমাবে কি কমাবে না, সেই ধরনের কিন্তু সুনির্দিষ্ট দিক নির্দেশনা এখানে নাই। এবং এটা বলা মুশকিল যে এতটুকু বেতন বৃদ্ধি ঘটলেই করাপশনের মাত্রাটা কমে আসবে, সুনির্দিষ্ট বলা মুশকিল। ওটা একটা ব্রডার ইস্যু, সেখানে হয়তো অনেক বিষয় হ্যাঁ, ডক্টর মনসুর, আপনার কি মনে হয় যে করাপশনের কথা যেটা বলা হচ্ছে, সরাসরি হয়তো বলা হচ্ছে না, কিন্তু বলা হচ্ছে যে করাপশন কমতে পারে, কারণ বলা হয় যে আমাদের সরকারি অফিসারদের বা ব্যুরোক্রেসি যে স্পিড মানির কথা বলছি আমরা, সেটা হয়তো বলা হয় যে পোরলি পেইড কারণে হয়, কিন্তু আদৌ তো কেস আসলে কোনো উপকার এম্পেরিক্যালি পৃথিবীর অন্যান্য দেশেও দেখা গেছে এটা কোনো ইম্প্যাক্ট হয় না। আচ্ছা, 1 নম্বর। এবং ইম্প্যাক্ট হয় না তার কারণ হচ্ছে করাপশন হচ্ছে বিভিন্ন কারণে হয়, তার মধ্যে একটা হচ্ছে নৈতিকতার রাইট, যে পতন, সেটা এখানে আমরা করাপশনকে এখন ধরেই নিয়েছি পার্ট অফ বিজনেস। মন্ত্রী মহোদয়ও বলেন যে পার্ট অফ স্পিড মানি। স্পিড মানির কথা তাহলে তো এটাকে আমরা এটাকে ভ্যালিডেট করে দিলাম সামাজিকভাবে, আইনগতভাবেও। এটা যদি হয় তাহলে কিভাবে কমবে, এটা 1 নম্বর জিনিস। আর 2 নম্বর হলো যে করাপশনের বিরুদ্ধে একটা প্রতিরোধমূলক ব্যবস্থা যদি না থাকে, অর্থাৎ অ্যান্টি করাপশন ড্রাইভ যদি স্ট্রং না থাকে, তাহলে আমি করাপশন করতে ভয় পাবো কেন? আমি যদি 1 লক্ষ টাকা আমার বেতনও হয়, আমি যদি 10 লাখ টাকা করাপশন করে পাই, তাহলে আমি কেন আমার 10 লাখ টাকা ছাড়বো এই 1 লাখ টাকার জন্য, যদি আমার ডিটারেন্ট ফ্যাক্টরটা আমাকে সত্যি সত্যি ভীত না করে। রাইট, এখানে শতপ্রণোদিত হয়ে এসব কথা বললে খুব কম লোকই সেটা করে। আমি বলবো বর্তমান যুগেও কিছু সৎ অফিসার আছেন যারা বহু কষ্ট করে জীবনযাপন করেন, তাদের জন্য এটা একটা বড় রিলিফ হবে, সেটাকে আমি কোনো মতে ছোট করে দেখব না। কিন্তু এটা যারা করাপ্ট তাদের জন্য একটা উপরি হিসেবে আসবে, সেই হিসেবে আমি দেখব। ধন্যবাদ। ডক্টর আলী, আপনাকে জানতে চাচ্ছি যে বলা হচ্ছে যে এই সরকারি সেক্টরে যেখানে বেতন প্রায় 13 লক্ষ লোকের এই বেতনের আওতায় আসবেন, এর পাশাপাশি প্রাইভেট সেক্টরে একটা বাড়তি চাপ পড়বে, যেটা ব্যক্তি খাতে উদ্যোক্তারা ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছেন। আপনার কি মনে হয়? না, ডেফিনেটলি, মানে একটা যেটা আমরা একটু আগে বলছিলাম যে আমাদের সরকারি খাতের বেতন কাঠামো যেটা বর্তমান, সেটা পোরলি পেইড, অনেক কম। কিন্তু প্রাইভেটের কথা যদি ধরি, দেয়ার আর প্রাইভেট সেক্টরস এন্ড দেয়ার আর প্রাইভেট সেক্টরস। সেখানে মাল্টিন্যাশনাল কর্পোরেশন, বিগ কোম্পানিজ, তারা রিলেটিভ ডিসেন্ট স্যালারি দিতে পারছেন, বাট অ্যাট দি সেম টাইম দেয়ার আর আদার প্রাইভেট সেক্টরস, লোকাল, তারা সেখানেও কিন্তু স্যালারি স্ট্রাকচারটা রিলেটিভ লো, পোরলি পেইড। কাজেই নিঃসন্দেহে তাদের উপর কিন্তু প্রচন্ড রকমের একটা চাপ তৈরি হবে আর কি। সেই ব্যক্তি খাতের সেই অংশটা এই চাপটা কতটুকু গ্রহণ করতে সক্ষম, সেই বিষয়টা সেইটা দেখারও দায়িত্ব কিন্তু সরকারের উপর পার্শিয়ালি পড়ে বই কি আর কি। কাজেই নিঃসন্দেহে ওই অংশের উপরে একটা চাপ অবশ্যই আসবে। আপনি যেমন গার্মেন্টসের কথা যদি ধরি, কিছুদিন আগে মিনিমাম ওয়েজের একটা বিষয় সেটা আসলো আর কি, বা অন্যান্য সেক্টরে যে আসলো। এখন সরকারি খাতে যদি বেতন দ্বিগুণ হয়েছে, যে কথা আমি একটু আগে বলছিলাম, যে আমার কাছে মনে হয় যে দাও ইট হ্যাপেন্ড, এটা ঘটার আগেই বিষয়টা আরো বড় আকারে ঘটে গেছে মনে হয় যেন আর কি। যে আমি আসতে আমার ড্রাইভার বলছিল যে সরকারি বেতন কিন্তু দ্বিগুণ হয়ে গেছে, অ্যাকচুয়ালি কতটুকু ইমপ্লিমেন্ট হবে এটা এখনো আমরা জানি না।
এটা দ্বিগুণ না হ্যাঁ, এখন হয়ে এটা মাত্র সুপারিশ মাত্র, 1.75 সুপারিশ মাত্র। হ্যাঁ, তো কিভাবে ইমপ্লিমেন্ট হবে? ডক্টর মনসুর, আসলে এই সুপারিশ, এই যে বেতন কমিশনের যে সুপারিশ এটা হয়, এটা একটা স্থায়ী কোনো ব্যবস্থা আসলে করা যায় কিনা, যে অনেক বছর পর পর হয় এবং এটা আসলে হঠাৎ করে হয়, একটা আমি স্থায়ী দুটো ব্যবস্থা জিনিস হওয়া একটু আলাপ করবো। একটা জিনিস হচ্ছে আমাদের সেভিং গ্রেস, যে বর্তমানে যে অর্থনীতি তাতে কিন্তু সরকারি কর্মচারীর সংখ্যা অত বেশি নয়, বেসরকারিদের সংখ্যা অনেক ওভারওয়েলমিং, বেশি, মানে 80% বা তারও বেশি হচ্ছে বেসরকারি। right. কাজে এখানে যে সরকার আগে যেভাবে ডোমিনেট করতো লেবার মার্কেটকে, ওয়েজ ডিটারমিনেশনকে, সেইভাবে কিন্তু এখন আর হবে না। আচ্ছা। এটা একটা স্বতঃসিদ্ধ কথা আমি বললাম। ইম্প্যাক্ট কিছুটা পড়তে পারে কিন্তু নট ইন দ্যাট স্কেল। তারপরে আপনি যে কথাটা বললেন যে একটু রিপিট করবেন। জি, আমরা যেটা বলছিলাম যে সরকারি খাতে এই যে চাপটা বেসরকারি খাতে পড়বে কিনা, এবং আমরা যেটা বলছিলাম যে এর ফলে স্থায়ী একটা ব্যবস্থা, কমিশন ব্যবস্থা করা যায় স্থায়ী কিনা, ব্যবস্থা করা যায় কিনা। এইটা কিন্তু আমাদের বহু আগে থেকে করা উচিত ছিল, এখনো করা সম্ভব, কারণ এই কমিশনটা কিন্তু একটা স্থায়ী কমিশন এবং তাদের দায়িত্ব হওয়া উচিত 5 বছর পর পর এই ধরনের না, একটা অ্যানুয়াল প্রসেস অফ Right. পারফরমেন্স ইভ্যালুয়েশন জি। অ্যান্ড স্যালারি অ্যাডজাস্টমেন্টস, সেই- এবং এখানে একটা গড় স্যালারি তারা রিকমেন্ড করতে পারেন যে ঠিক আছে এই বছর 10% দেওয়া হলো, এটা ইনফ্লেশন টেকিং ইনটু ইনফ্লেশন এন্ড প্রোডাক্টিভিটি, রাইট। অর্থনৈতিক প্রবৃদ্ধি মিলে 10% দেওয়া হলো। কিন্তু এটার মধ্যে সবাই 10% পাবে না, কারণ সবার কার্যক্ষমতা এবং দক্ষতা এবং তাদের যে গত বছরের কাজের তাদের যে কোয়ালিটি, তাতে সবাইকে দেওয়া উচিত না। আচ্ছা। সেইখানে ডিফারেন্সিয়েশনটা আনা উচিত। যারা ভালো, যারা সৎ অফিসার, যারা দক্ষভাবে কাজ করেছেন, তাদেরকে রিওয়ার্ড করা উচিত। জি। তারা হয়তো 15% পেতে পারেন, আবার আরেকজন হয়তো 5% পাবে। এই এইভাবে একটা- ভ্যারিয়েশনটা না আনলে পরে কিন্তু আমাদের সমস্যা কিন্তু এই শাসন ব্যবস্থা রিওয়ার্ড এবং পানিশমেন্ট ব্যবস্থা থাকতে আমরা হবে। দক্ষ করতে পারবো না। রিওয়ার্ড এবং পানিশমেন্টের ব্যবস্থা থাকতে হবে। ধন্যবাদ। আমাদের সময় হচ্ছে বিরতিতে যাবার, ফিরে এসে কথা বলবো আমরা। আমাদের সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন।